রাজস্ব খাত নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান। আপনাকে স্বাগত স্টার স্টোরিতে। ধন্যবাদ। প্রথমেই যে প্রশ্নটা করতে চাই, আজকে আপনারা ডিআরইউতে একটা ব্রিফিং করেছেন এবং সেখানে আপনারা বিভিন্ন দাবি 11 দফা দাবিতে আপনারা সেখানে পেশ করেছেন এবং আপনারা সেখানে অভিযোগ তুলেছেন যে মাঠ পর্যায়ে রাজস্ব কর্মকর্তাদের মাধ্যমে আপনারা হয়রানির শিকার হচ্ছেন। এই বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা গতকালকেও অর্থমন্ত্রী মহোদয় আমাদেরকে ডেকেছিলেন, আমরা বসেছি এবং অনেক পজিটিভ আলোচনা হয়েছে। রাজস্ব আদায় খুবই কম, একটা রাজস্ব ছাড়া একটা রাষ্ট্র চলতে পারে না। কিন্তু আমাদের যে সেই সিস্টেম, এই সিস্টেমের বিরুদ্ধে আমরা বলে আসছি বারবার। কারণ আমরা বরাবরই দেখেছি যে রাজস্ব প্রদান এবং আপনার ট্যাক্সের যে বিষয়গুলো এত জটিল, ইচ্ছা করে জটিল করে রাখা হয়েছে, এটা বারবার আমরা বলছি। এবং আমরা বলেছি যে সবাইকে ট্যাক্স ভ্যাটের আওতায় নিয়ে আসা হোক। আমরা একটা বিশ্বস্ত সূত্রে জেনেছি, কতটুকু সত্যতা আছে জানি না, 10,000 মাত্র নিবন্ধিত ভ্যাট দেয়, কিন্তু সরকারি হিসাবে 4,82,000 রেস্তোরাঁ আপনার সরকারি হিসাবে পাওয়া গেছে গত বিবিএসের জরিপে। হয়তো এই ইন্টারিম টাইমে হয়তো কিছুটা কমেছে, হয়তো যেহেতু বিজনেস খারাপ। আমরা বলে, আর আমাদের 60,000 আমাদের রেস্তোরাঁ মালিক ছিল, কিছু ঝরে পড়েছে, কিছু আপনার এই আবার নতুন মালিক এসেছে, নতুন উদ্যোক্তা এসেছে। আমরা বলেছি সরকারকে যে আপনি প্রত্যেকটা রেস্তোরাঁ, ইভেন স্ট্রিট ফুড, একটা আওতায় নিয়ে আসা হোক, কমপ্লায়েন্সের আওতায় নিয়ে আসুক, যাতে আমরা হেলদি ফুডটা এনশিওর করতে পারি এবং আমরা যাতে ওয়ান স্টপ সার্ভিস পাই এবং সরকার যাতে ভ্যাট ট্যাক্সটা ঠিক মতন পায়। আমরা গত বিসিসের ইয়েতেই আমরা দাবি করেছিলাম যে আমাদেরকে, এতদিন তো আপনাদের কথা শুনেছি, এখন আমাদের কথা যদি শোনেন, আমরা 4 গুণ এই জুন থেকে নেক্সট জুন পর্যন্ত 27 জুন পর্যন্ত 4 গুণ ভ্যাট আদায় করে দিব এবং ক্রমান্বয়ে এটা বাড়বে, কিন্তু আমাদের কথা শুনতে হবে। এই পরিপ্রেক্ষিতেই অর্থমন্ত্রী মহোদয় এবং বাণিজ্যমন্ত্রী মহোদয়, অর্থমন্ত্রী মহোদয় আমাদেরকে ডেকেছিলেন এবং উনি আশ্বাস দিয়েছেন উনি এই বাজেটের পরে আমাদের যেই প্রবলেমগুলো আছে, যেমন লাইসেন্স করতে গিয়ে প্রবলেম, আমাদের জানেন আপনি 13-14টা অধিদপ্তরের সাথে আমাদের কাজ করতে হয়, কোনোটার সাথে কোনোটার সমন্বয় নাই, আমাদের লাইসেন্সেরও কোনো অভাব নাই। এত বছর ধরে বলে আসছি, কেউ কর্ণপাত করে না। গত সরকারের আমলে, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে, আপনি জানেন 29শে ফেব্রুয়ারি যখন আগুন লাগলো বেলি রোডে, তারপরে যখন ঢালাভাবে রেস্তোরাঁর উপর অভিযান শুরু হলো, আমরা কথা বলা শুরু করলাম, তখন আমাদেরকে তৎকালীন প্রাইম মিনিস্টার অফিস থেকে ডেকে নিয়ে গিয়ে একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল। তখনকার ঢাকার মেয়ররা ছিলেন, ঢাকার সমস্ত ডিজিরা ছিলেন, সিনিয়র সচিবরা ছিলেন। এরপরে 1.5 মাস পরে আরেকটা মিটিং হলো, সেই মিটিংয়ের পরে আর কোনো মিটিং হলো না। নতুন সরকার আসলো, ইন্টারিম গভর্নমেন্ট, তারা তো দেশটার 12টা বাজায় দিয়ে গেল। আর এখন আমরা নতুন গভর্নমেন্ট মাত্র পেয়েছি, 3 মাসও হয় নাই। আমরা আসলে অনেক প্রত্যাশা মানুষের বৈশ্বিক কারণে, এবং গত ইন্টারিম গভর্নমেন্ট বলেন, আগের গভর্নমেন্ট বলেন, যে কোনো ব্যাংকিং সেক্টর বলেন, সব অরাজক অবস্থা। কিন্তু এইভাবেই কি চলতে থাকবে? এইভাবে চলতে থাকলে তো আমরা ক্ষুদ্র ব্যবসায়ীরা পথে বসে যাব, পথে বসার উপক্রম আমাদের। আরেকটা বারবার বলছি যে কর্পোরেট আগ্রাসনে আমরা ধীরে ধীরে কর্পোরেটদের মুঠোর মধ্যে চলে যাচ্ছি, আমাদের পুরো বাংলাদেশটা, এবং তাদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছি। মিডিয়া যেমন তাদের নিয়ন্ত্রণে তেল খাত, এলপিজি খাত। আমরা আজকে সংবাদ সম্মেলনে বলেছি এলপিজি সরকারের নির্ধারিত দামে পাচ্ছি না, সেখানে কোনো সরকারের তদারকি নাই। আমরা মনে করি যারা এখন দায়িত্ব নিয়েছেন, বিশেষ করে সরকারে যারা আছেন তাদের এবং বিরোধী দলে যারা আছেন তাদেরকে বলবো, অবিলম্বে আপনারা এই যে বিরোধ, যে নিষ্পত্তি, সেটা 1-2 বছর পরে করেন। বৈশ্বিক যে ক্রাইসিস এবং দেশের যে ক্রাইসিস, এই ক্রাইসিসটা আগে ফেস করেন। কারণ আমাদের দেশে দেখবেন যে সবসময় ক্ষুদ্র ব্যবসায়ীরা সবসময় উপেক্ষিত, সবসময় বড় রাজনীতিবিদদের সাথে লিয়াজও থাকে, বড় বড় ব্যবসায়ীদের। তারা তাদের পারপাস কিন্তু ঠিকই সার্ভ করে নেয়, তাদের কোনো সমস্যা হয় না। তাদের লোকজন মিনিস্টার আছে, তাদের লোকজন এমপি আছে, তাদের লোকজন সব জায়গায় আছে। কিন্তু আমরা যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছি সারা বাংলাদেশে, যেটার উপর একটা দেশ টিকে আছে, আপনার ক্ষুদ্র উদ্যোক্তারা না টিকলে দেশ টিকবে না, দেশ চলে যাবে মুষ্টিময় কিছু লোকের কাছে, যেটা চলে গিয়েছে। সেটাই আমরা বারবার অ্যাড্রেস করার চেষ্টা করছি, যে ওয়ান স্টপ সার্ভিস দেওয়ার কথা বলে আসছি দীর্ঘদিন ধরে। আপনার বলে আছে যে শিল্পনীতি যেটা ঘোষণা করা হয়েছে সেটা যেন বাস্তবায়ন করা হয়। গরুর মাংসের আমদানির কথা বলছি, 850 টাকা গরুর মাংস, সরকারের কোনো কর্ণপাত নাই, কী করে নিয়ন্ত্রণ করবে? সেই গরুর মাংসের খামারগুলোও এক শ্রেণীর আপনার ধনীরা তাদের টাকা সাদা করার জন্য বিশাল বিশাল ফার্ম করে সেটাও একটা কন্ট্রোল করে রাখছে। তা আমরা বলেছি হেলদি কম্পিটিশন হোক। 850-900 টাকাও ভালো গরুর মাংস পাওয়া দুষ্কর। যদি ইন্ডিয়া থেকে অবৈধ পথে গরু আসছে,
আপনি সেখানে দেন দরবার করে বৈধ পথে আনেন। এইভাবে প্রত্যেকটা জায়গায় আজকে বলেছি সরকারের উদ্দেশ্যে, যে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেছি আমাদেরকে একটু ডাকেন। ইংল্যান্ডে কারি ইন্ডাস্ট্রিকে রানী এলিজাবেথ নিজে প্রমোট করতেন, এখন যে রাজা চার্লস আছেন সেও প্রমোট করছেন বিভিন্ন রেস্তোরাঁ খেয়ে ওনারা। আর আমাদের দেশে উল্টো মিডিয়ার মাধ্যমে হোক, আমরা মনে করি এটা কর্পোরেট ষড়যন্ত্র, তারা আমাদের সেক্টরটাকে একটা প্রশ্নবিদ্ধ করছে, যেভাবে বেকারিকে প্রশ্নবিদ্ধ করে বেকারি আজকে ধ্বংসের পর্যায়ে, এবং হাতে গোনা 4-5টা কোম্পানি বেকারির মার্কেটটা দখল করে ফেলছে। সেইভাবে দেখবেন যে আমাদের রেস্তোরাঁ খাত দখল করার জন্য অলরেডি কয়েকটা কোম্পানি, যাদের টার্নওভার 30,000-40,000 কোটি টাকা, তারা বিভিন্নভাবে এক্সপোর্টের নামে ইম্পোর্ট করে নিয়ে আসে, বাজারে আনহেলদি কম্পিটিশন করছে, আবার এক্সপোর্ট করে সরকারের প্রণোদনা লুট করছে। সরকার ওইখানে নজর দেওয়া দরকার। এটাই আমরা বারবার বলে আসছি যে ক্ষুদ্র উদ্যোক্তাদের একটা নীতিমালা করা দরকার, এবং বৃহৎ শিল্প গোষ্ঠী একটা নীতিমালা করা দরকার। কে কোন ব্যবসা করবে, কে কোন ব্যবসা করবে না। ঝাড়ুর ব্যবসা, মুড়ির ব্যবসা করবেন বাজার ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে, আর সাধারণ মানুষ কোনো ব্যবসা করতে পারবে না। আপনারা বড় শিল্প করবেন না, বরঞ্চ ক্ষুদ্র শিল্পকে আগ্রাসন চালিয়ে আপনারা বেকারত্ব বাড়াবেন। মেশিনারিজের নামে আপনারা কিছু মুষ্টিমেয় ব্যবসায়ী ব্যবসা দখল করে নেবেন, এটা তো হইতে পারে না। উচিত ছিল আমাদের দেশের যে বেকারত্ব, তাদেরকে দিয়ে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি আছে, কত বড় বড় ইন্ডাস্ট্রিজ আছে, সেগুলো করা। তা না করে মুড়ি করবে, বড় বড় কোম্পানি চাল সিন্ডিকেট করে, চাল প্যাকেট করে আমাদেরকে ধরায় দিবে। এখন মাংস তারা সিন্ডিকেট করে ফেলছে। আপনি জানেন পোলট্রিটা 4-5টা কোম্পানি তাদের কন্ট্রোলে, প্রত্যেকটা ভোগ্যপণ্য তাদের কন্ট্রোলে চলে গেছে। তারা যেভাবে আমাদেরকে নাচায় তেভাবে আমরা নাচছি। এলপিজি তাদের কন্ট্রোলে। তিতাস গ্যাসকে অকার্যকর করে রাখা হয়েছে। ওয়ান অফ দ্য মোস্ট করাপ্টেড জায়গা হচ্ছে তিতাস গ্যাস। তিতাস গ্যাসের প্রত্যেকটা কর্মচারীও ঢাকা শহরে 50-100 কোটি টাকার মালিক। তারা আমাদেরকে তিতাস গ্যাস বন্ধ রেখে আমরা গ্যাস পাই না লাইনে, গ্যাস ট্রান্সফারও করা যায় না। নতুন গ্যাস লাইন তো আজকে বহু বছর ইস্যু করা হয় না। এই যে ক্রাইসিস একটা দেশে, এই দেশের ক্রাইসিসগুলো পলিটিক্যাল লিডারদের অ্যাড্রেস করা উচিত। আমরা দেখতে পাই না সেই রকম পলিটিক্যাল লিডার আমাদের দেশে এখনও অ্যাড্রেস করছে, সুনির্দিষ্ট বিষয়ে কথা বলছে। আমরা আজকে 55 বছরে ঠিক করতে পারি নাই কে জাতির পিতা, কে জাতির ঘোষক। আমরা এখনও রাজাকার, আমরা স্বৈরাচার, এগুলো নিয়ে ফাইট করছি। আর দেশটা এমনভাবে বিভাজন করে ফেলছে, এমনভাবে বিভাজন হয়ে গেছে, কথা বলতে ভয় লাগে কে কখন কোন ট্যাগ লাগিয়ে দিচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। গভর্নমেন্ট চেষ্টা করছে, যে অরাজকতা চলছে, আমরা বলছি না যে একদিনে ঠিক হবে, কিন্তু 55 বছর তো দেশটার বয়স হলো। তো একজন আরেকজনকে আমরা দোষারোপ করে করে আমরা এই আমলাতন্ত্রের ফাঁদে পড়ে গেছি। আমলাতন্ত্র নিজেও জানে না তাদেরকে কে চালায়। এমন একটা সিস্টেম তৈরি হয়েছে, সেই সিস্টেমে তারাই বলে আমরা তো সিস্টেমে বাইরে যেতে পারি না। তো সিস্টেমটা কে বানিয়েছে? যে সব কিছু মিলে আমরা আসলে ক্ষুদ্র ব্যবসায়ীরা খুব অসহায়। সিস্টেমের বাইরে থেকে একটা প্রশ্ন করতে চাই, যেটা আপনাদের ব্যবসায়ীরাও অভিযোগ করেন, সেটা হচ্ছে এনবিআর এর যে সিস্টেমগুলো চলে, এবং সেখানে আপনাদের পক্ষ থেকে একটা অভিযোগ আসে, সেটা হচ্ছে যে কাজ করিয়ে নিতে গেলে সেখানে ঘুষ দিতে হয়। তা আসলে কেন ঘুষ দিতে হচ্ছে আপনাদের? আচ্ছা, আপনি একজন সচেতন মানুষ, একটা হোস্ট করছেন চ্যানেলে, আপনার জানা উচিত বাংলাদেশে একটা সেক্টর দেখান তো যে টাকা ছাড়া কাজ হয়, একটা সিঙ্গেল সেক্টর। আপনি বুকে হাত দিয়ে বলেন। আপনি বিচারের জন্য যান, কি বাজে অবস্থা। বিচার আছে বাংলাদেশে? বিচার নাই, আচার নাই, কিচ্ছু নাই বাংলাদেশে। কোথায় নিয়ে গেছে দেশটা সবাই মিলে? সবাই মিলে কোথায় নিয়ে গেছে? আপনি যত বড় হচ্ছে মানুষ, আমরা তত অ্যারোগেন্ট হচ্ছে, তত দেশের সিস্টেম নিয়ে তারা বুঝছে না। তেলবাজি আর চাটুকারি করে করে তারা দেশটার 12টা বাজায় ফেলছে। তো এখন এই দেশটা শুধরানোর জন্য আমাদের যে লিডারশিপ দরকার, আমরা ওইভাবে দেখতে পাই না, যেটা সত্যি কথা। রাজা তোর কাপড় কোথায়, এটা বলার কোনো লোক পাই না। যে যার মতো সুবিধা মতো লুট করছে, যে যার মতো সুবিধা মতো দেশের 12টা বাজাচ্ছে। আপনি কথা বলতে যান, এমন অ্যারোগেন্সি করে, আমার ট্যাক্সের টাকায় তার বেতন হয়, তার সাথে কথা বলা মনে হয় যে অধ্যত্তর একটা বিষয়। সবাই ভাগ হয়ে গেছে আমাদের দেশে, কারণ পুলিশ তার মতো করে চলছে, সেনাবাহিনী তাদের মতো করে চলছে। আজকে আমরা সংবাদ সম্মেলনে বলেছি, তাদের মতো আলাদা ডিওএইচএস পিওএইচএস করবে, তাদের মতো বাজার ব্যবস্থা করবে, তাদের স্কুলে তাদের ছেলেমেয়েরা পড়বে, আর প্রাইমারি স্কুলে টিচারও যাবে না। এই যে বৈষম্য, এত যে শিক্ষার যে অব্যবস্থাপনা, সেই জন্য আজকে দেশের এই অবস্থা। আমরা যে একতাবদ্ধ হয়ে আমাদের দ্বিমত থাকবে, কিন্তু এই রকম বিভাজন যে কল্পনারও বাইরে। যারা বুদ্ধিমান তারা দেশ থেকে চলে গেছে, আর যারা আরও বুদ্ধিমান দেশের টাকা লুট করে বাইরে চলে গেছে। আমরা এখন পড়ছি বিপদে, না দেশের বাইরে সেট হইতে পারতেছি, না দেশে থাকতে পারতেছি, কারণ আমরা তো ব্যাংক থেকে টাকাও পাই না। আপনি ব্যাংক লুট করছে যারা, তাদের কোনো বিচার হয়েছে? ব্যাংক কি শুধু ব্যবসায়ী লুট করছে? এটার সাথে ব্যাংকের এমডি জড়িত, চেয়ারম্যান জড়িত, ডিরেক্টররা জড়িত, বাংলাদেশ ব্যাংক জড়িত, কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে? না।
আপনাকে সম্মিলিতভাবে সবাই একসাথে লুট করছে। তা আপনি কাকে বলবেন? আপনি যে যখন দায়িত্বে থাকে, ক্ষমতা থাকে, তখন তার সমালোচনা করা যাবে না, তখন তার কিছু করা যাবে না। ক্ষমতায় যাওয়ার জন্য যত যুদ্ধ, আপনার ইউনিভার্সিটিগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে, স্টুডেন্টগুলো একটা একজনে কেউ কাউকে টলারেট করতে পারছি না এই দেশে। কথা বলতে গেলেই মনে হচ্ছে একটা অপরাধ করে ফেলছি। আর কতদিন এই রাজনীতি, এই অপরাজনীতি, এই দেশটা এইভাবে চলবে? প্রশ্নটা ওইখানে। আমি ট্যাক্স দিচ্ছি, ভ্যাট দিচ্ছি, আমি রাস্তায় গাড়ি নিয়ে বেরোচ্ছি, আমার গাড়িতে টেসলা লাগাই দিচ্ছে, তার কোনো বিচার নাই, তার কোনো ট্যাক্স ভ্যাট নাই, কিচ্ছু নাই। সে যে ইভেন যে বিদ্যুৎ দিয়ে চার্জ করছে, তার ওইটা হয়তো অবৈধ লাইন। অথচ সাফার করছি আমরা, বিদ্যুৎ হয়তো পাচ্ছি না ঠিক মতো, বিদ্যুৎ বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। এই অবস্থাগুলো কে দেখবে? এই যে রাস্তার অবস্থা, প্রত্যেকটা জায়গা আপনি এমন কোনো মসজিদে যান, 3টা গ্রুপ, সভাপতি হয়ে নিয়ে ফাটাফাটি মারামারি, স্কুলে যান 3টা গ্রুপ। এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে? তা আমাদের কি দরকার? ঐক্যবদ্ধ দরকার, আমাদের একটা পেশেন্স দরকার। কে করবে ওই রকম লিডারশিপটা? কই আমারে বলেন যে ওই লিডারশিপ আছে, তার পেছনে যায় দাঁড়াবো। সবাই তো তেলবাজি করে, চাপাবাজি করে, সংসদের সময় নষ্ট করে, এইটা ওইটা। কেন আসেন না, অ্যাড্রেস করেন? কত বিপদে আমরা আসি, কত বিপদে আসি কল্পনারও বাইরে। না আমরা আমাদের সেক্টর নিয়ে কথা বলছি, না আমরা ব্যাংক লোন পাই, না আমরা বাজারের ন্যায্য মূল্যে দাম পাই। আজকে গ্যাস নাই, কাস্টমারের সাথে আমাদের প্রতিদিন সমস্যা হচ্ছে। আজকে এক দাম, কালকে সকালে এক দাম, পরশু আরেক দাম। পলিটিক্যাল লিডাররা যখনই ক্ষমতা যায় তখন তারা কথা শোনার মতো সময় তাদের হয় না, তারা অ্যাড্রেস শুনতে চায় না। এই যে একটা অসহনীয়তা, এইটা কবে দূর হবে আমরা জানি না। যদিও বৈশ্বিকভাবে সবাই চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমাদের রাষ্ট্রটা তো এই 18 কোটি মানুষ। আপনি দেখেন, সরকার ঘোষণা করছে 30% লোক দরিদ্র সীমার নিচে চলে গেছে, 29.8 অর্থমন্ত্রী মহোদয় সেদিন সংসদে বললেন। তাহলে কি করে দারিদ্র্য বিমোচন করা যাবে? কারণ আমাদের ব্যবসা তো দারিদ্র মানুষদের সাথে। দরিদ্র মানুষরা, আমি 850 টাকা থেকে গরু মাংস কিনে কেমনে খাওয়াবো? 250 টাকা, 240 টাকার নিচে ভালো ব্রয়লার পাওয়া যায় না। আপনার 400 টাকার কাছাকাছি আপনার সোনালী মুরগি। এখন এই যে একটা অব্যবস্থাপনা, এই যে কৃষির, এখন আমরা দেখতে পাচ্ছি ক্রেতাই নাই। আপনার পকেটে না থাকলে ক্রেতা, টাকা না থাকলে ক্রেতা পাবো কোথায়? শেষ একটা প্রশ্ন আপনাকে করতে চাই। সামনে বাজেট, কিছুদিন পরে নতুন বাজেট আসবে এবং এই সরকারের প্রথম বাজেট, এবং অনুমান করা হচ্ছে যে এই বাজেট গত বাজেটের থেকে অনেক বড় আকার হবে এবং বিভিন্ন সেক্টরে বা এডিপি, আজকে দেখা গেল এডিপির পরিকল্পনাও দিয়েছে বার্ষিক উন্নয়নের, সেখানে অর্থ প্রয়োজন হবে। এবং এদিকে এনবিআর প্রত্যেক বছরই তাদের টার্গেট ফুলফিল করতে পারছে না। তো আপনাদের কাছ থেকে বা আপনার পক্ষ থেকে কি পরামর্শ থাকতে পারে এই এনবিআরের বা সরকারের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা যৌক্তিকভাবে কিভাবে তারা আদায় করতে পারে? দেখেন, আমরা মনে করি এনবিআর তার সক্ষমতা নাই। কারণ ওই ট্রেন্ড একজন আরেকজনকে দোষ দিবে। আমাদের দেশের মানুষ, আপনি ভালো জানেন কতটা অনেস্ট এবং কতটা ডেডিকেটেড, আপনি ভালো জানেন, আমি এটা সমালোচনা করতে চাই না। কিন্তু আমরা স্পষ্ট বলতে চাই, এখনও আমাদের ধারণা 70% কর প্রদান করার মতো ক্ষমতা যাদের আছে তাদেরকে করের আওতায় আনাই হয় নাই। 70%। আপনার গ্রামে গঞ্জে বড় বড় অনেক ব্যবসায়ী আছে, ওইখানে গিয়ে এনবিআরের বলেন আর যাই বলেন না কেন, শুধু এনবিআর না, সমস্ত অথরিটি, আপনার একটা লাইসেন্স প্রতি বছর রিনিউ করতে হয়। আপনাকে আমি 3 বছরের আপনি একবারে পে করে নেন, একবারে নিয়ে নেন, আমরা লাইসেন্স করি না, প্রতি বছর ঘুষ দিতে হবে। প্রতি বছর লাইসেন্স করতে তাদের পিছনে ঘুরতে হবে, লাইসেন্স করতে এইটা ওইটা লাগবে, এই লাগবে সেই লাগবে, তা না। সরকার রেভিনিউ পাওয়ার জন্য সত্যিকারের সৎ ব্যবসায়ীদেরকে তাদের সাথে নেক, তাদের কথা শুনতে হবে। আমি বলেছি, আপনার সামনে এখনও বলি, দেশের মানুষ যদি শোনে, বাংলাদেশে যদি সমস্ত রেস্তোরাঁকে একই একটা লেভেল প্লেইং ফিল্ডে নিয়ে আসা যায়, সকলকে যদি নিবন্ধনের আওতায় আনা যায় এবং ট্যাক্সেশন যদি ইজি করা হয়, 4 গুণ থেকে 5 গুণ ভ্যাট আদায় হবে আগামী অর্থ বছরে। কিন্তু এটা শুনবে? এটা তো করতে দিবে না। কেন দিবে না? কেন দিবে না? বিকজ তাদের খর্ব হবে, তাদের আয়, যেটা আয় কমে যাবে, বন্ধ হয়ে যাবে। সরকার তো রাজস্ব তেমন পায় না, আমাদের মালিকরাও চুরি করে। আমি বলেছি সেদিন অর্থমন্ত্রী, আমরাও চুরি করি, সরকারকে কিছু দেই, যারা আমাদেরকে চুরি করতে বাধ্য করে তাদেরকে কিছু দেই। তো সিস্টেমটাকে চেঞ্জ করার জন্য যে মানসিকতা দরকার, সেটা আমাদের দেশে তৈরি হয় নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনি তুলে এনেছেন, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।